স্লাইডটা একটু বড় ছিল, আমরা এটাকে দুইটা পোর্শনে ভাগ করছি, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 এ আমরা কিছু পোর্শন অলরেডি দেখে আসছি। এখন হচ্ছে পার্ট 2 তে যেই বিষয়গুলো বেশি আলোচনা করা হবে সেটা হচ্ছে এই যে সিস্টেম অ্যানালাইসিস যে থাকবে, মানে একটা সিস্টেম ডিজাইন করার জন্য যেই আমার ক্রাইটেরিয়া আছে সেই জিনিসগুলো আসলে যারা অ্যানালাইসিস করবে বা যে অ্যানালাইসিস করবে তাকে আমরা কি বলবো, সিস্টেম অ্যানালাইসিস বলবো। তো এই সিস্টেম অ্যানালাইসিস আসলে বিশেষ করে অনেকের সাথে কোলাবোরেশন করে, কোঅপারেট করে একসাথে কাজ করে। আমরা যদি একটু দেখি সাইটটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, তারপরে একটু উপরের অংশটা কভার করেন, তারপর নিচের অংশ দেখতেছি। আপনারা দেখতেছেন যে মাঝখানে সেন্টারে যিনি আছেন উনি হচ্ছে কি সিস্টেম অ্যানালাইসিস। এখন উনি কার সাথে আসলে কোঅপারেট করে কাজ করতেছে। ফার্স্টে যদি উপরে দেখি যে এই হচ্ছে ম্যানেজার, আমরা দেখি না যে প্রজেক্ট ম্যানেজার বলে না, প্রজেক্ট ম্যানেজার। দেন হচ্ছে এই যে এক্সটার্নাল কোম্পানিজ, এক্সটার্নাল মানে অন্যান্য কোম্পানির সাথে রিলেশনশিপ, যে কোনো এই জন্যই হইতে পারে বিজনেস পারপাসে। দেন হচ্ছে দেখেন সফটওয়্যার প্রোগ্রামার, সফটওয়্যার প্রোগ্রামার অর্থাৎ যিনি কোডিং পোর্শনের কাজটুকু দেখবেন। একই সাথে হচ্ছে ইউজার, এবং এই পাশে দেখেন সিস্টেম স্টেক হোল্ডার, যে আমরা কি বলি যারা শেয়ার ই করে আর কি, কোম্পানির ওনার শেয়ার নিলে। দেন হচ্ছে দেখেন টেকনিক্যাল স্পেশালিস্ট, এবং হচ্ছে ভেন্ডর এন্ড সাপ্লায়ার, দেন হচ্ছে ইউজার। তো সবগুলোর সাথে আসলে সেন্ট্রালে কে বসে আছে, সিস্টেম অ্যানালাইসিস বসে আছে। উনি এই প্রত্যেকের সাথে মানে কোলাবোরেট করে বা কোঅপারেশন করে কি করে, এই কাজটা করে। তো এখানে দেখেন কিছু কথা বলছে যে রোলস অফ সিস্টেম অ্যানালাইসিস, কি কি রোলস সে মেজর প্লে করে। ফার্স্ট অফ অল হচ্ছে ডিফাইনিং রিকোয়ারমেন্টস, সিস্টেমের জন্য কি কি রিকোয়ারমেন্টস, মানে রিকোয়ারমেন্টস আমরা দেখছিলাম অনেক কিছু হইতে পারে, এবং সেই রিকোয়ারমেন্টস গ্যাদারিং টেকনিকও দেখছিলাম কি কিভাবে আমরা এই রিকোয়ারমেন্টস গুলো পাইতে পারি। ওকে, এই স্পেসিফিক রিকোয়ারমেন্ট, এই অনেকগুলো রিকোয়ারমেন্টের মাঝেও কি করবে, সেই স্পেসিফিক রিকোয়ারমেন্টটা খুঁজে নেবে কিসের জন্য, তার সিস্টেমের জন্য। দেন বলতেছে প্রায়োরিটাইজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ যদি এরকম হয়, যেহেতু আমি দেখতেছি এই পাশে ইউজার, ওই পাশে সাপ্লায়ার, ভেন্ডর, এরপর আরো দেখছিলাম কি স্টেক হোল্ডার দেখছিলাম। আমরা যদি চিন্তা করি যে এই রিকোয়ারমেন্ট গুলো আসলে কিভাবে আসে, কোন একটা সিস্টেমকে যখন আমরা কি করি লঞ্চ করে দেই, তখন সেই ক্ষেত্রে আমরা ইউজার ফিডব্যাক দিই, তাই না? ইউজার ফিডব্যাকের মধ্যে এক একজনের এক এক টাইপের সাজেশন থাকে বা মন্তব্য থাকে কোন একটা সিস্টেম সম্পর্কে। ওই সিস্টেম থেকে আমরা কোন জিনিসটাকে সবচেয়ে বেশি আগে ফোকাস করব, মানে কোনটা মেজর কনসার্ন, এটা কে বুঝতে পারবে, সিস্টেম অ্যানালাইসিস বুঝতে পারবে। একটা সিস্টেম লঞ্চ করছেন, 10টা প্রবলেম কি হইছে, অ্যারাইজ হইছে। প্রবলেম না, বলতেছে যে ইউজার যে এইরকম হলে সুবিধা হইতো, বাট এরকম না। সো এর মধ্যে তো আপনি 10টাকে ফার্স্টে মেজর প্রায়োরিটি ধরে কাজ করতে পারবেন না। ওই 10টা থেকে আবার দেখা যাবে 2-3টাকে মেজর প্রায়োরিটি দিচ্ছে সিস্টেম অ্যানালাইসিস, যে হ্যাঁ ঠিক আছে এই 10টা ইস্যুর মধ্যে এই 2-3টা আমি কি করব, আগে ফিক্স আউট করব, ফিক্স আউট করে দেন আমরা কি করব, আবার ছেড়ে দেব। বুঝা গেল? এই কারণে এই কথাটা বলছে যে এই যে প্রায়োরিটাইজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ প্রায়োরিটি সেট করবে কে, সিস্টেম অ্যানালাইসিস, উনি বুঝতে পারবেন। ফ্যাক্ট গ্যাদারিং, ফ্যাক্ট গ্যাদারিং মানে হচ্ছে কোনো কিছু, মানে আমরা বলি না যে কি সমস্যা আমাকে বলেন, তাই না, বা কি ইস্যু হইছে এই পাশে, এই জিনিসগুলোর জন্য আসলে কি বলতেছে তারা, ডাটা ফ্যাক্টস অপিনিয়ন অফ ম্যানেজার্স, লোয়ার লেভেল ইউজার শুড বি কনসাল্টেড। তার মানে দেখেন ডাটা ফ্যাক্টস অপিনিয়ন অফ ম্যানেজার, ম্যানেজারের কাছ থেকে ডেটা থাকবে না, একই সাথে দেখেন ফ্যাক্টস বিভিন্ন রকমের কি থাকবে, যে আপনার কি ইনফরমেশনও থাকতে পারে যে এই জিনিসগুলোর জন্য বলা হয়েছিল এগুলো করতে হবে, ফিক্স আউট করতে হবে। দেন বলতেছে লোয়ার লেভেল ইউজার, মানে একদম যারা নরমাল ইউজার আর কি, তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে হবে। তাহলে আমরা টোটাল এখানে যদি দেখি যে
এই যে ডিফাইনিং রিকোয়ারমেন্টস বলতে বোঝাচ্ছে যে রিকোয়ারমেন্ট যদি অনেকগুলো থাকে সেখান থেকে সে আবার কি করবে, ফার্স্ট হচ্ছে যে একটা সিস্টেমের জন্য কি কি লাগতে পারে সেই জিনিসগুলো নিয়ে নেবে, ঠিক আছে। দেন হচ্ছে ওই রিকোয়ারমেন্টের মধ্যে আবার কোনগুলো প্রায়োরিটি বেসে কি করবে, সলভ করবে। দেন আবার বলতেছে কি কি বেস করে ওই জিনিসগুলো আসবে, ওই যে ম্যানেজারের যে ডেটা থাকবে, ফ্যাক্টস এবং হচ্ছে কি লোয়ার লেভেল ইউজারের ফিডব্যাক, এই জিনিসগুলো। এরপরে বলতেছে অ্যানালাইসিস এন্ড এভালুয়েশন অ্যারাইভ এট অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম, মানে হচ্ছে যে একটা সিস্টেম যদি আপনি ডেভেলপ করে ফেলেন, এটা আসলে ফুলফিলি কি হলো যে ঠিকঠাক মতো আউটপুট দিচ্ছে কিনা, বা আমি যেই কারণে করলাম ওই গোল ফুলফিল হলো কিনা, এই কারণে বলতেছে যে অ্যারাইভ এট অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম। সলভিং প্রবলেমস কি বলতেছে, has requirements converted into specific requirements suggested many alternative solution। আচ্ছা, has requirements converted into specific requirements, আমরা অনেক সময় দেখা যায় যে কথা আমি একটা জিনিস চাচ্ছি, সাপোজ কোন একটা জিনিস চাচ্ছি, কিন্তু এটা যখন বুঝে বলতে যাই তখন 5-6 লাইন হয়ে যায়, তাই না? তখন আমরা অনেক সময় দেখা যায় যে যিনি শ্রোতা মানে শুনবেন আর কি, উনি বলে যে না আমি এত কথা শুনতে চাই, স্পেসিফিক কি চাই এটা বলেন, আপনি কি চাচ্ছেন এটা বলেন, আমি আসলে এত মানে স্টোরি শুনতে চাই, তাই না? এরকম সিনারিও আমরা অ্যাভেলেবেল দেখি। এইখানটা ঠিক একই রকম, যে এরকম যদি কেস অ্যারাইজ করে তখন বলতেছে স্পেসিফিক যে রিকোয়ারমেন্টস সেটা আমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করা লাগবে, মানে কনভার্ট করে আইডেন্টিফাই করা লাগবে, মানে স্পেসিফিক পোরশনের দিকেই যাবে। কত হচ্ছে স্পেসিফিক, আরো বেশি কি হবে, ক্লারিফাই করতে করতে একদম শুকাতে শুকো ওই সাইডগুলোতে আমরা কি করব। দেন বলতেছে সাজেস্টেড মেনি অল্টারনেটিভ সলিউশন। অল্টারনেটিভ সলিউশন ঠিক এটা সকল সিস্টেমের জন্য প্রযোজ্য, এবং আমরা রিয়েল লাইফেও সেম আমরা প্রসিডিউর ফলো করি। এটা কিভাবে হয়, যেমন মনে করেন আমরা সাপোজ ডাক্তারের কাছে গেলাম, কোন একটা ওষুধ আমাকে কি করলো, প্রেসক্রাইব করলো, দেখলাম মার্কেট ক্রাইসিস, মার্কেটে নাই, মানে ওই ব্র্যান্ডেরটা নাই, বাট সেম ক্যাটাগরির অন্য ব্র্যান্ডেরটা আছে, তাই না? এখন যদি একদম না থাকে তাহলে আমাদের কি নিতে হবে না? এটাই তো হওয়া উচিত। এই পাশে আসবেন, ইউনিভার্সিটিতে আসবেন, দুইটা পাথ আছে আসার জন্য, কোন একটা পাথে কোনো কারণে কি হয়েছে, অনেক বেশি জ্যাম, তাই না? অবভিয়াসলি আমরা অন্য পাথে যাই, তাই না? ঠিক এই যে প্রত্যেকটা কাজে আমরা অল্টারনেট যেই সলিউশন আমরা সেট করে রাখি, এটার কথাই বলতেছে যে আমি সিস্টেম ডেভেলপ করতে গেলাম কিন্তু এটার ব্যাকআপ রাখলাম না, বা অল্টারনেট পাথ চিন্তা করে রাখলাম না, কোনো কারণে আমি যদি এই সিস্টেমটা ডেভেলপ করতে গিয়ে ফেল করি, সেই ক্ষেত্রে কি করব, বুঝা গেল? তার মানে অবভিয়াসলি সেই ক্ষেত্রে কি হয় যে তারা আগে অল্টারনেট একটা পাথ কি করে রাখে, চুজ করে রাখে, যে কোনো কারণে মেজর পাথ যদি আমার কি হয়, প্রথম যেই প্রসেসটা এটা যদি আমার ব্যর্থ হয়, তাহলে আমরা কি করব, সেকেন্ড যে পাথ আছে আমরা ওই পাথে যাব। এটা কি বলতেছে অল্টারনেট সলিউশন, মানে যে সাজেস্টেড মেইন অল্টারনেট সলিউশন, মানে কি কি হইতে পারে এর রিপ্লেসে, বুঝা গেল? কোয়ান্টিফাই কস্ট এন্ড বেনিফিটস। কোয়ান্টিফাই কস্ট হ্যাঁ, কোয়ান্টিফাই কস্ট এন্ড বেনিফিটস। এখন সিস্টেম ডেভেলপ করছেন বাট কস্ট অনেক বেশি, কস্ট হিসাব করে ওই অনুযায়ী রেভিনিউ আসে না, তাহলে দেখা যাবে এই সিস্টেম কি বেশি দিন আপনি চালাইতেও পারবেন না, ঠিক আছে? এরপর বলতেছে ড্রয়িং আপ স্পেসিফিকেশন। ফাংশনাল স্পেসিফিকেশনে কি বলতেছে, আন্ডারস্টুড বাই ইউজার এন্ড প্রোগ্রামারস, অ্যাকসেপ্টেড বাই ইউজার। অর্থাৎ এই যে ফাংশনাল যে স্পেসিফিকেশন আন্ডারস্টুড বাই ইউজার এন্ড প্রোগ্রামারস, তার মানে আচ্ছা ইউজার কি করে, ইউজার নরমালি ইউজার ইন্টারফেস দেখে যদি দেখে যে এখানে সার্চের কোনো আছে, অপশন আছে, তখন বুঝে যে এখানে হয়তো কিছু লিখে সার্চ করা যাবে, তাই না? এখানে দেখা যাবে যে ইনপুট ফিল্ড থাকলে কোনো নাম টাম দিলে ইনপুট হবে হয়তো বা রেজিস্ট্রেশন করার অপশন আছে হয়তো বা, এই জিনিস ইউজার নরমালি দেখলেই বুঝে যে কোথায় কি করতে হবে, তাই না? আর প্রোগ্রামার কি করবে, ওই যে সার্চ কিভাবে কাজ করতেছে ওই জিনিসগুলো আসলে প্রোগ্রামার কি করতে হবে, মাথার মধ্যে থাকা।
accepted by user। এরপর বলতেছে precise and detailed, মানে একদম সহজ সরল, ডিটেইলস মানে কোনো পেঁচানো গোছানো কিছু নাই, সব যাতে দেখলে আমরা কি করি বুঝতে পারি। হ্যাঁ অনেকটাই রাইট, যে একদম ওখানে আবার বলছে আবার ডিটেইলস বলছে, কিন্তু একদম জিরো লেভেল বললেও চলবে না, ওই যে ডিটেইলস বলছে। এরপর বলছে অ্যাকাউন্ট ফর পসিবল চেঞ্জেস, এর মানে হচ্ছে যে কোন একটা সিস্টেমের জন্য, স্পেসিফিক সিস্টেমের জন্য আপনি কি করলেন, মানে কি বলবো, যে কোন একটা সফটওয়্যার ডেভেলপ করলেন কোন একটা স্পেসিফিক পারপাসে, বা স্পেসিফিক পারপাস না মানে স্পেসিফিক সিস্টেমের জন্য, কোনো কারণে যদি সিস্টেমের রিকোয়ারমেন্টে কোনো কিছু চেঞ্জ আসে, বড় হয় ছোট হয় বা লার্জ টাইপের কিছু হয়, তখন আপনার এই যে অ্যাপসটা বা এই সফটওয়্যারটা এটা ওই সিস্টেমে কি হবে কিনা, চলবে কিনা। মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা সিস্টেমে আপনি উইন্ডোজের জন্য, এরপর হচ্ছে আপনার লিনাক্স এর জন্য, এরপর হচ্ছে আইওএস এর জন্য, হ্যাঁ এইটা এক্সেল চলবে কিনা, এই জিনিসটাই বলছে অ্যাকাউন্ট ফর পসিবল চেঞ্জেস, মানে কোনো চেঞ্জ আসলে সম্ভব কিনা। এরপর বলতেছে যে সিস্টেম ডিজাইন, সিস্টেম ডিজাইনে বলতেছে কি লজিক্যাল ডিজাইন অফ এ সিস্টেম, এর মধ্যে কি থাকবে অবজেক্টস আইডেন্টিফিকেশন, নরমালাইজেশন, ডেটাবেস, টেস্ট প্ল্যান। অবজেক্ট আইডেন্টিফিকেশন, অবজেক্ট বলতে আসলে কি বোঝাচ্ছি, যে না ডেটা বলতে আমরা যদি বলি যে পুরো একটা, যদি চিন্তা করি যে একজন হিউম্যান মানুষ, তাই না, ওই মানুষের হাত একটা কি অবজেক্ট না, পুরো মানুষটাই অবজেক্ট, হাত হচ্ছে তার অ্যাট্রিবিউট, বুঝে গেল, তার হচ্ছে চোখ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তাই না, পা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। যখন আমরা মানে এটা হচ্ছে ওপির কনসেপ্টে আর কি, হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে, আপনি যখন সিস্টেম ডেভেলপ করতে যাবেন তখন এই ক্ষেত্রে এই যে অবজেক্টগুলোকে আপনি আসলে ঠিকঠাক মতো কি করতে হবে, আইডেন্টিফাই করা লাগবে, যাতে পরবর্তীতে ডেভেলপ করা সিস্টেম যদি কেউ দেখে সেটা বুঝতে পারে, বুঝা গেল। এরপর হচ্ছে নরমালাইজিং ডেটাবেস, এই ডেটাবেস কি হতে পারে, যে আমরা ডিএফডি তে পড়াশোনা করছিলাম, দেখছিলাম যে সেখানে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপসের কি ডেটাবেস আমার লাগছে, তাই না। এই ডেটাবেসগুলোর মধ্যে যদি চিন্তা করি, যে খেয়াল করেন আমরা একটা ডিএফডির মধ্যে এরকম একটা দেখছিলাম যে কোন একজন এমপ্লয়ি চাকরি করত, এরপর যখন লোন তার ছিল প্রতিষ্ঠানে তখন ওই টাকা থেকে 10,000 করে কেটে দেন বাকি টাকা দিল। তাহলে দেখেন দুইটা জায়গায় লোন সেকশনের জন্য একটা ডেটাবেস ইউজ করছি, ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য একটা ডেটাবেস ইউজ করছি, তাই না। বাট ওই দুইটা ডেটাবেসের মধ্যে এমপ্লয়ি কয়জন, ওই একজনই, কিন্তু একজনই। প্রথম ডেটাবেসে তার বেসিক স্যালারি ছিল, সেকেন্ড ডেটাবেসে তার রিডাকশন স্যালারি ছিল, মানে রিডিউস করার পরে লোন কেটে নেওয়ার পরে ওই স্যালারি ছিল। লোক কি দুইজন, লোক কয়জন, একজন। আসি এটাকে আমরা বলি ডিপেন্ডেন্সি রিমুভ করা, অর্থাৎ রিলেশনাল ডেটাবেস করছেন এখনো, ডেটাবেস রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টে যদি একটা ডেটা কোন একটা রেকর্ড স্পেসিফিক পারসনের যদি আমরা কি করতে চাই, দেখতে চাই, ওই পারসনের এই টেক্সটের ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো টেবল থাকতে পারে। কোন টেবলে হয়তো দেখা যাবে তার নাম, তার বাবার নাম, হোম ডিস্ট্রিক্ট ইত্যাদি আছে। কোন টেবলে দেখা যাবে হয়তো তার স্যালারি আছে, স্যালারির সাথে আসলে কয় ঘন্টা ডিউটি করে এই জিনিসগুলো আছে। কোন অংশে দেখা যাবে আপনি যে তার ওই অংশের সাথে আবার ডিপার্টমেন্ট রিলেটেড আছে। তার মানে আমরা এই যে আগের কনসেপ্ট থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং লোন সেকশন, এই দুইটার কনসেপ্ট থেকে দেখলাম যে একজন এমপ্লয়ি ডাটা কি বিভিন্ন জায়গায় পার্সিয়াল অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, তাই না। আমি যদি স্পেসিফিক ওখান থেকে কোনো ডেটা একদম টু দা পয়েন্টে সব বের করতে চাই তখন কি করবে, বুঝা গেল। তো এই যে একটা একজন ব্যক্তি ডেটা এক এক
এক একটা টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে আমরা ডিপেন্ডেন্সি বলি, বুঝলেন? একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটু প্রবলেম হয়, তা আমরা সেইগুলোকে কি করি, নরমালাইজ করি। নরমালাইজ বলতে হচ্ছে যে এই ডিপেন্ডেন্সি দূর করা। ডেটাবেস পড়তে গেলে দেখবেন ফার্স্ট নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম, থার্ড নরমাল ফর্ম, এই টাইপের টার্মগুলো পাবেন। বুঝা গেল কোন অংশে কি কাজ করে, ফার্স্ট নরমাল ফর্মে কি দূর করতে হয়, সেকেন্ড নরমাল ফর্মে কি হয়, এই জিনিসগুলো আমরা দেখি আর কি। তো ওভারঅল স্যারের পার্সপেক্টিভে এসে বলতেছে যে আপনি যখন সিস্টেম ডেভেলপ করে ইউজার বলেন, এরপর হচ্ছে আপনার ম্যানেজমেন্টে বা অ্যাডমিনে যাই বলেন, এই যে ডেটা রাখতেছেন, এই ডেটাবেসটা অবশ্যই কি রাখতে হবে, সিম্পল রাখতে হবে, নরমালাইজ ফর্মে রাখতে হবে। বুঝে গেল? মানে বেশি একটা ডিপেন্ডেন্সি যাতে না থাকে, যদি থাকে তাইলে কিন্তু সেখান থেকে ডেটা খুঁজে বের করতে টাইম বেশি লাগবে। সো সিস্টেম ইউজ করতেছেন, টাইম বেশি লাগে, আমরা কি ওই সাইড ইউজ করব না। টেস্ট প্ল্যান যদি স্পেসিফিক সাব পোরশনে ভাগ করি, একটা ডেটার উপর যদি আইডেন্টিটি ডিপেন্ডেন্ট থাকে তাহলে তো সেই ক্ষেত্রে খুঁজে বের করতে আমি ইজি হওয়ার কথা না, কারণ আমরা মানে একটা জিনিস মানে জানলে আইডেন্টিটি সেটা থেকে বের করতে পারি। মনে করেন এই একটা ডেটাবেস আছে, এই আরো একটা ডেটাবেস আছে, এই হচ্ছে আরো একটা ডেটাবেস আছে। কোন একজন ব্যক্তি মনে করেন সাপোজ এখানে এর এগেইনস্টে মনে করেন এখানে আসলে তার ডিপার্টমেন্ট টাইপের কিছু আছে, এই ডিপার্টমেন্টের পরে আবার এখানে এসে তার কোর্স আছে, দেন আছে সেকশন আছে, দেন আছে আইডি। সাপোজ মনে করেন আইডি এখানেই থাকার কথা, যাই হোক বললাম বা এটাকে আইডি ধরে সার্চ করেন, তাই লিখুন এটা আইডি, আর এটা হচ্ছে নেম, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে তার ডিপার্টমেন্ট, এটা হচ্ছে তার কোর্স, এটা হচ্ছে তার সেকশন। এখন এখানে এসে এডিশনাল আবার আছে টিউশন ফি, মানে ওই যে 4 বছরের কত টাকা বাকি থাকে, ঠিক আছে, এই জিনিস আছে। এরপরে আসে মনে করেন এখানে আরো কিছু আছে, অ্যাড্রেস আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে এই জিনিসটাকে যদি এখান থেকে ডেটা নিতে চাই, পুরো এই জিনিসটা উদ্ধার করতে চাই, তখন সে আসলে তিনটা ডেটাবেস থেকে এই রেকর্ডটা টান দিবে, তাই না? এটা তো আমরা বুঝতে পারছি, এটা বুঝতে পারছি না? কিন্তু যদি এইরকম হইতো যে এই তিনটা ডেটাবেসে না লেখা এই যা চাই সব একটা ডেটাবেসে রাখছি, বুঝছেন? ওই তিনটা জিনিস আলাদা না রেখে সবকিছু একটাই ডেটাবেসে রাখছি, এখন কি মনে হচ্ছে কোনটা থেকে আউটপুট তাড়াতাড়ি আসবে? সবগুলো যেখানে একসাথে, মানে হচ্ছে কি সবগুলোকে একসাথে বলতে মানে ডিপেন্ডেন্সি দূর করা। এক কথা হচ্ছে ডিপেন্ডেন্সি দূর করা। অনেক সময় দেখা যায় যে এখানে একটা আইডি আছে, এই আইডির এগেইনস্টে এখানে আবার এখানে এই আইডির এগেইনস্টে এখানে নেম দিয়ে এটার সাথে কানেক্ট করা। এই যে দেখেন এই আইডি আছে, আইডির এগেইনস্টে নেম দিয়ে কানেক্ট করা, এই পাশে এসে আবার তাকে আইডি দিয়ে কানেক্ট করা। তার মানে এই আইডি কে ধরতেছে, এই আইডি আবার এই নেম দিয়ে এই নেমকে ধরতেছে। বুঝা গেল? তাহলে দেখেন এই যে ডিপেন্ডেন্সি হয়ে গেল, তাই না? সো এটাই বুঝাইতে চাচ্ছে যে সিস্টেম যখন আমরা ডেভেলপ করব, এই টাইপের যদি কোনো ডেটাবেস থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে নরমালাইজ ডেটাবেসে যদি আমরা দেখাইতে পারি, সেটাই ইজি। কথা ক্লিয়ার? টেস্ট প্ল্যান কি? টেস্ট প্ল্যান মানে এই যে এটাই, মনে করেন এইটাই, এই যে দেখাইলাম টেস্ট করে, এই যে দেখাইলাম কি ঘটবে, এই কন্ডিশন হলে কি ঘটবে, এই কন্ডিশন হলে কি ঘটবে। বুঝা গেল? ডিজাইন মাস্ট বি মডিউলার টু অ্যাকোমোডেট চেঞ্জ। এটা আগে বলছিলাম, ওই যে একটাই সিস্টেম বিভিন্ন কি করবে, ওএস এ চলবে কিনা, বা এই টাইপের কিছু আর কি কনসেপ্ট। এভালুয়েটিং সিস্টেম, evaluation after use for sometimes, অর্থাৎ ওই যে পারফরম্যান্স ল্যাগ করে কিনা, ঠিক আছে, সিস্টেম স্লো হয়ে গেল কিনা। আমরা অনেক সময় ফোন ইউজ করি না, 1 বছর 2 বছর 5 বছর চালানোর পরে ফোনটা স্লো হয়ে গেছে, কেমন জানি একটা স্লো হয়ে গেছে। এই ক্ষেত্রে বলতেছে যে এই যে
সিস্টেম আপনি ডেভেলপ করার পরে এটা যখন মার্কেটে লঞ্চ করে দিলেন বা আপনি যখন ইউজ করতেছেন কোনো প্রবলেম পাচ্ছেন কিনা বা ডিলে হয়ে গেল কিনা, এই জিনিসটাই কি করবেন, সামটাইমস কিছু সময় পরে এভালুয়েশন করবেন, বুঝতে পারবেন। প্ল্যান পিরিয়ডিসিটি ফর এভালুয়েশন এর মানে হচ্ছে সার্ভিসের কথা বলতেছে আর কি হয়েছে না হয়েছে এটা দেখার বিষয় না। আমরা 6 মাস পর পর একটা সার্ভিস প্রসেসে যাব, তাই না? এরকম থাকে না যে হ্যাঁ আমরা ওই যে বলি না যে হেলথ চেক আপ করবো 6 মাস পর পর, আমি জানি না ফিট আছে মনে করেন, কিন্তু এরপর আমরা একটু এনশিওর হয়ে নিই, একটা হেলথ চেক আপ করি, যদি এটা বাংলাদেশে মানে ওইভাবে ফেমাস না, ঠিক আছে, কিন্তু বাহিরের দেশগুলোতে এই জিনিসগুলা খুবই তারা মানে। আর এই কারণে দেখা যায় যে আমাদের দেশে হুটহাট করে মানুষ মৃত্যুর হার বেশি থাকে, হুটহাট করে যে লোক তো দেখলাম সুস্থ কিন্তু কেন জানি গেছে। তো এটার আরো উদাহরণ হিসেবে মনে করেন গাড়ি ওই যে সার্ভিস, যে আমার প্রত্যেক মাসে গাড়ি চলতেছে, আমি প্রত্যেক মাসে একবার একটা সার্ভিস করি, যেহেতু গাড়ি চলতেছে সো ল্যাগেজ হইতেই পারে, প্রবলেম হইতেই পারে, অন্তত যে স্ক্রুগুলো আছে এগুলো তো একটু ঢিলা হইতে পারে, 1 মাস পরে আমি কি দিয়ে দেবো, সার্ভিস দিয়ে দেবো। ঠিক একই রকম সিস্টেম যে আমরা কি এভালুয়েশনটা করব। ঢাকার মধ্যে গাড়ি সার্ভিসের যেটা ওইটা হচ্ছে হেড পার্টস কিনা আমাদের এটা কমন, এটা হচ্ছে কমন, কিছু করার নেই, বুঝছেন। মডিফাই অ্যাজ নিডেড, ওই যে সার্ভিস পারপাসে যখন গেছি তখন আমরা দেখতেছি যদি কোনো জায়গায় আমার মডিফাই করার দরকার হয় আমরা যেন মডিফাই করি, ঠিক আছে। অ্যাট্রিবিউট অফ সিস্টেম অ্যানালিস্ট, এখন দেখেন এই যে সিস্টেম অ্যানালিস্ট উনি আসলে ওনার আসলে মানে নলেজটা কি থাকা লাগবে বা কি কি যোগ্যতা থাকলে আমরা তাকে কি বলতে পারি, সিস্টেম অ্যানালিস্ট বলতে পারি। প্রথম বলতেছে নলেজ অফ অর্গানাইজেশন। নলেজ অফ অর্গানাইজেশন যদি আমি আরো সহজভাবে বলি সেটা হচ্ছে এই প্রতিষ্ঠান ইউনিভার্সিটি এটাকে যদি একদম সরাসরি কর্পোরেটের মতো ট্রিট করা হয় তাহলে কি ঘটবে, অথবা যদি এরকম হয় যে আপনি, আমরা বলি না যে যেই সেক্টরে যিনি পারদর্শী ওনাকেই যেন নিয়োগ দেওয়া হয়, তাই না? যেই সেক্টরে যিনি পারদর্শী অর্থাৎ ইনি এই বিজনেসটা ভালো বুঝে, আমরা লিড পর্যায়ে তাকে আমরা এখানে নিয়োগ করব, তাই তো? এটাই মানে ওভারঅল যদি আমি বলি যে এই যে নলেজ অফ দ্য অর্গানাইজেশন কি কি কাজ ঘটে এই জিনিসগুলো এবং হচ্ছে কি রুলস রেগুলেশন ওই অর্গানাইজেশনের দেওয়া আছে, নো ইউজার জার্নাল প্র্যাকটিস, নো ম্যানেজমেন্ট ফাংশন। অর্থাৎ আমরা এখানে চাকরি করি, রুলস রেগুলেশন আছে, আমাদের এগুলো মেনে চলতে হবে। আমি যদি এগুলো মেনে না চলি তাহলে একটা বিপদ না, তাই তো? অবভিয়াসলি আমাদের এগুলো মানতে হবে। নলেজ অফ কম্পিউটারস এন্ড সফটওয়্যার, এটা থাকা লাগবে সিস্টেম অ্যানালিস্ট যারা। এরপরে বলতেছে নলেজ অফ সিস্টেম ডিজাইন টুলস, অর্থাৎ ওই যে ডিজাইনিং টুলস এর ক্ষেত্রে ডিএফডি বলেন, ইউএমএল ডায়াগ্রাম বলেন, ইউজ কেস বলেন, এই জিনিসগুলো এই যে ভিজুয়ালাইজ করে দেখা বা একদম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখা, এই জিনিস যদি টেকনিক না জানে তাহলে বিপদ আছে, বুঝে গেল? কারণ ডিএফডির মাধ্যমে আমরা সহজে একটা ওভারঅল সিস্টেমে কি দেখি, সিনারিও দেখি। এটা যদি আবার আমরা লিখে বুঝাইতে চাই তাহলে দেখবেন যে অনেক বড় কি হয়ে গেছে, একটা ড্রাফট হয়ে গেছে, প্যারাগ্রাফ, তাই না? আরো বেশি কষ্টসাধ্য ছিল। কিপ অ্যাভরেজ অফ মডার্ন ডেভেলপমেন্টস, এটা বলতেছে যে ডে বাই ডে আপনাকে আপডেট থাকা লাগবে টেকনোলজির সাথে। কি হবে যে এই প্রতিষ্ঠানগুলো সেম ট্যাক্সের প্রতিষ্ঠানগুলো কারা কোন টেকনোলজি ইউজ করে আগাই যাচ্ছে, আমার কি ইউজ করা উচিত মার্কেটে টিকে থাকার জন্য, এই জিনিসকে
এই জিনিসটা নরমাল এমপ্লয়ি সাজেস্ট করবে না, করবে করবে না। এটা অবভিয়াসলি সিস্টেম অ্যানালিস্ট কি করবে, বুঝতে হবে। দেন তারা প্রপোজাল রাখবে লিড পর্যায়ে যারা আছে, বুঝা গেল, মানে অর্গানাইজেশনের লিড পর্যায়ে যারা আছে। কিপ অ্যাভরেজ অফ মডার্ন ডেভেলপমেন্টস। এরপর বলতেছে গুড ইন্টারপার্সোনাল রিলেশনস। কাজ করতে গেছেন অর্গানাইজেশনে, সেক্টর দেখছি কতগুলা, সফটওয়্যার প্রোগ্রামার, ম্যানেজার, স্টেক হোল্ডার, ইউজার, ভেন্ডর, করতেছেন ঝগড়াঝাটি, তাই না? হয় না আমাদের? আমরা একটা জায়গায় বসে বসে করি না? কাজ করতে গেছেন, বলছে সবার সাথে কন্ট্রিবিউট করে কাজ করতে হবে, একসাথে কাজ করা লাগবে, তাই না? কিন্তু আমরা কেন জানি রিলেশন ঠিকঠাক মতো না রেখে মানে কাজ করতে পারছি, তাইলে বুঝবেন যে মাঠে মারা যাবে খুব শীঘ্রই। ঠিক আছে, এটাই বলতেছে গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। মানে কারণ যে এটা আপনি মানবেন কি বলতেছে, নিড টু ওয়ার্ক অ্যাজ টিম মেম্বার। বুঝা গেল? ওই যে একটা টিমে কোঅপারেশন করে আপনারা যখন একসাথে বসবেন যে কোন একটা সিদ্ধান্তের পারপাসে, তখন সেখানে কাউকে মেজর প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। সেখানে আমরা কি করব, কোন একটা ইস্যু নিয়ে সবাই যদি বসি, বসার পরে আমরা কাউকে মেজর প্রায়োরিটি দেওয়ার দরকার নেই, আমরা সবার কথা শুনবো আগে যে এই ইস্যুটা কিভাবে সলভ করা যায়। সেখান থেকে শোনার পরে ইফিসিয়েন্ট যেটা মনে হবে, সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে মনে হয় বা লজিক্যাল, সেটাকে আমরা প্রায়োরিটি দিব, তাই না? এখন এরকম হয়েছে যে স্যার ঝগড়াঝাটি হয়েছে, এরপর হচ্ছে অনেক কষ্ট করে মীমাংসার জন্য একটা সমাবেশ ডাকা হয়েছে। এরপরে সেখানে যে সে কি দেখাচ্ছে যে আমি যা করছি এটাই ঠিক, এরকম হলে কিন্তু বিপদ আছে। বুঝা গেল? লিড স্মলার টিমস, ছোট ছোট যে টিমস থাকবে, ভাগ থাকবে, ওই যে পার্সিয়াল আমরা দেখছিলাম যে ডিজাইন পোর্শনে কাজ করে, রিকোয়ারমেন্ট গ্যাদারিং আরেকটা টিম, কোডিং এর পোর্শনে আরেকটা টিম, ইন্টারফেস উইথ প্রোগ্রামার্স এন্ড ইউজার্স, মোটিভেটর। এটা তো কমন, এটা কমন। আপনারা মনে করেন যে কোন একটা কাজ দিবেন, কাজ মানে আপনার উপর টাস্ক অ্যাসাইন দিবেন, তো অ্যাসাইন হইছে, এটা কোনো কারণে দেখা যাবে যে গোল ফুলফিল করে নাই, বা যেভাবে আশা ছিল ওইভাবে হয়তো আপনি করতে পারেন নাই মিলে একদম শেষ করে দিবে, উলটপালট হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না, প্রফেশনালিজমে ঠিক না। হ্যাঁ, আপনার কিছু একটা পোর্শন সে রিটার্ন পাইছে, দেন আপনাকে হয়তো যদি বুঝে এইভাবে বলে যে আপনি চাইলে এই জিনিসটা এইভাবেও করতে পারতেন, আই হোপ আপনি পরের বার এটা করে ফেলবেন, তাই না? কিন্তু প্রথমবারই যদি আমরা এই যে তিরস্কারের পন্থা কি করি, অবলম্বন করি, তাইলে কিন্তু সেকেন্ড টাইম এই এমপ্লয়ি বলবে যে আমি এর আন্ডারে কাজ করব, যাই করি কোনো কিছুতেই কি পাওয়া যায় না, পজিটিভ কোনো রেসপন্স পাওয়া যায় না, বা কাজ করলে আরো ডিমোটিভেট, তাই না? এরকম থাকে না? তো এই যে সিস্টেম অ্যানালিস্ট বলতেছে যে এই কাজগুলো খুব ভালোভাবে মানে উৎসাহ দিতে হবে, তাই তো? এরপর বলতেছে অ্যাবিলিটি টু কমিউনিকেট। অ্যাবিলিটি টু কমিউনিকেট বলতেছে ওরাল প্রেজেন্টেশন, রিপোর্ট রাইটিং, আনসার কোয়েরিজ। ওরাল প্রেজেন্টেশন ইজ এ বডি, রিপোর্ট রাইটিং মুখে যা বললাম একদম যদি লিখতে না পারি বিপদ আছে, তাই না? অর্থাৎ আমি মুখেই যা বলছি এটাকে আরো কত ইফেক্টিভ ওয়েতে রাইট করে আমি কি করতে পারি, প্রেজেন্ট করতে পারি। দেন হচ্ছে আনসার কোয়েরিজ। আনসার কোয়েরিজ হচ্ছে ওয়ান টু ওয়ান কোশ্চেন করা। আমি এই যে এখন পড়াচ্ছি, কিছুক্ষণ পর যদি বলি যে কার কি সমস্যা আছে এবার বলেন, আমাদের লেকচার স্লাইড শেষ হয়ে গেছে, তখন আপনাদের কোশ্চেন থাকবে। এখন আমি কথা বলতেছি, বুঝাচ্ছি, এটা মনে করা হচ্ছে ওরাল প্রেজেন্টেশন, তাই না? রিপোর্ট রাইটিং এই যে স্লাইডটাই রিপোর্ট, মানে স্লাইডটা রেডি করে নিয়ে আসছি, লিখে নিয়ে আসছি, এটা হচ্ছে রিপোর্ট। আর আনসার কোয়েরিজ বলতে লেকচার শেষ হয়ে যাবে, বলবো কার কি কোশ্চেন আছে, কোথায় গিয়ে বুঝতে সমস্যা, তখন আপনারা কোশ্চেন করবেন, আমি আনসার দেব। বুঝে গেল? ক্লিয়ার? তার মানে বলতেছে অ্যাবিলিটি টু কমিউনিকেট, অর্থাৎ সিস্টেম অ্যানালিস্ট যিনি থাকবেন উনি কি করতে হবে, যে এই যে কমিউনিকেট করার যে একটা প্রচেষ্টা, এটা সবসময় তার মধ্যে থাকা লাগবে। আমরা কখনই কি করব না, মানে ওইভাবে বসে থাকবো না,
যে কাজ দিছি উনি এসেই করবে। কাজ দিছি আমি আর এর মাঝখানে কোনো খোঁজ খবর নিব না। 1 সপ্তাহের ডেডলাইন দিছি, সে 1 সপ্তাহ মধ্যে যদি মানে 1 সপ্তাহ পর যদি আমাকে না দেয় তাইলে তার সাথে একটু ঝগড়াঝাটি আছে। কিন্তু উচিত ছিল কি যে একটা কাজ তাকে দিছি, আমরা সেটা 2 দিন পরে কি অবস্থা, কাজ কতটুকু আগাইছে, তাই না? এরকমই হওয়া উচিত। যোগাযোগ করে দেন এমপ্লয়িকে কি করে মোটিভেট করে কাজটা 1 সপ্তাহ পরে নিয়ে নেওয়া উচিত ছিল। কিন্তু বলতেছে কি না, আমি কাজ দিয়ে দিছি, 1 সপ্তাহ ডেডলাইন দিছি, কোনো খোঁজ খবর নাই, কাজ পাই নাই, এই 1 সপ্তাহ পরে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, তাই না? যখন হয় না হয় রিয়েল লাইফ। Analytical mind, problem solving attitude, ability to assess trade-offs, sound common senses. আচ্ছা এরপর হচ্ছে curiosity to learn about new organization। আচ্ছা, problem solving attitude এর মানে হচ্ছে কোন সমস্যা অ্যারাইজ হয়েছে, আমরা সেটাকে সমাধানের একটা পথ খুঁজে বের করা লাগবে, তাই না? এই যে পথ খুঁজে বের করা, আপনার এরকম হইতে পারে যে স্যার মেজর কোনো প্রবলেম যদি অ্যারাইজ হয় তাহলে সেগুলো তো আমরা হয়তো হাত দিতে পারবো না, সেগুলো কোম্পানির ওনার যারা আছে তাদের সাথে কোলাবোরেট করে কি করতে হবে, কাজটা করতে হবে। হ্যাঁ, এটা সত্য, বাট আরো কিছু মানে একদম মেজর বাদ দিলে মিড ক্যাটাগরির যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, যেটা হয়তো যে আসলে ম্যানেজারিয়াল বা এই যে অ্যানালিস্ট পজিশনে যিনি থাকবে উনি এটা আসলে সলভ করতে পারেন, মানে ওনার সাথে বেশি রিলেটেড প্রবলেম, উনি সলভ করে দিলে আই হোপ এটা হয়তো লিড পর্যায়ে কিছু বলবেও না, ঠিক আছে? এখানে বলতেছে যে প্রবলেম সলভিং অ্যাটিটিউড, অর্থাৎ এরকম একটা ভাবমূর্তি তার থাকা লাগবে। সে যদি ধরো কোম্পানিতে চাকরি করি, আমার যতটুকু কাজ আমি অতটুকু করে স্যালারি নিয়ে কাজ শেষ, এরপরে মাঝখানে কি আসলো না আসলো এটা আমার দেখার বিষয়। এরকম অ্যাটিটিউড হইলে বিপদ আছে, বুঝা গেল? করা যাবে না, প্রফেশনালি করা যায়। অ্যাবিলিটি টু অ্যাসেস ট্রেড-অফ, এরপর হচ্ছে কি সাউন্ড কমন সেন্স। এটাকে আমরা যদি বলি যে ইফেক্টিভ মুডে, ওই যে বললাম না যে মার্কেটে সাপোজ 3টা ডিভাইস আছে, সেম সার্ভিস দিচ্ছে, 3টা ডিভাইস সেম সার্ভিস দিচ্ছে, আপনি কোনটা নেবেন? যেটা ভালো বিএসপি কোম্পানির জন্য। ওই যে একটু আগে দেখছেন যে আমার এই বিজনেসটা আপ টু ডেট রাখা লাগবে, কিসের উপর বেস করে? মার্কেটের উপর বেস করে। 5টা কোম্পানি সেম টাইপসের সার্ভিস দেয়, এরপর আমরা বলি যে এটা আমরা ইউজ করব, এর সার্ভিস ভালো। একদম বাংলা উদাহরণ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এলাকাতে থাকে না, 5টা কোম্পানি থাকে, 5 জনেরটা ইউজ করে না, ইনারটা আমরা 1 মাস ইউজ করার পরে একদম এদের সার্ভিস ভালো না, আর নেটওয়ার্ক ইনস্ট্যান্ট থাকে না, কল দিলে রেসপন্স করে না, এটা আমরা চেঞ্জ করে আবার আরেকটা চেঞ্জ করে আরেকটা, এই কাজটা করি না? করি তো। দেন আমরা আসে ওই 5টা পুরোটা টেস্ট করার পরে যেটা ভালো মনে হয় সেটা আমরা কন্টিনিউ করি। যেহেতু আমার সম্ভব না, এলাকাতে নাই এই 5টা নাই, আমি চাইলে নিজে দিয়ে ফেলতে পারবো না। তো দেখেন সেম সার্ভিস প্রোভাইড করতেছে, সেম ডিভাইস, এর মধ্যে থেকে কোন ডিভাইসটা সবচেয়ে বেশি ভালো ওইটা আপনি আপনার বিজনেসে কি করবেন? ইন্টিগ্রেট করবেন। কথা ক্লিয়ার? সাউন্ড কমন সেন্স কি বলতেছেন? এটা তো আর মনে হয় মানে ডেসক্রাইব করার কিছু নাই। কিউরিওসিটি টু লার্ন অ্যাবাউট নিউ অর্গানাইজেশন। আরেকটা প্রতিষ্ঠান, মানে আপনি সব সময় আপনার প্রতিষ্ঠানে একটা সার্ভিস নিয়ে বসে থাকবেন, মানে শুরু করছেন একটা স্পেসিফিক গোল নিয়ে, যে আমি একটা ফুড কোর্ট দিলাম, ওই ফুড কোর্টে আমার আইটেম হচ্ছে এই 5টা, 20 বছর পর আইটেম ওই 5টা, বুঝা গেল? হ্যাঁ, এইরকম হইলে এরকম আমরা করবো না, তাই তো? আমাকে দেখতে হবে যে নিউ অর্গানাইজেশন আসলে তারা তাদের এই অর্গানাইজেশনটা কোন জায়গায় নিয়ে গেছে, আগামী মানে
আজ থেকে 10 বছর আগে কি ছিল, এখন কি হয়েছে, আগামী 10 বছর পরে তাদের একটা ভিশন কি হইতে পারে। আর আমি আজ থেকে 10 বছর আগে কোথায় ছিলাম, আগামী 10 বছর এখন কোথায় আছি, আগামী 10 বছর পরে কোথায় যাব। এই যে নিউ যে কনসেপ্ট, এই জিনিসগুলো আমাদের মানে সিস্টেম অ্যানালাইজ যিনি, ওনার একটা এরকম থাকা লাগবে, কিউরিওসিটি থাকা লাগবে। এরপর হচ্ছে ব্রেথ অফ নলেজ, মানে হচ্ছে ডিপ নলেজ, ডিপ নলেজ। সেখানে কি বলতেছে যে ব্রড লিবারাল নলেজ ভ্যারাইটি জবস টু বি ট্যাকেলড ইন ডাইভার্স অর্গানাইজেশন। আচ্ছা, আপনি দেখলেন যে সিস্টেম অ্যানালাইস্ট সবার ফার্স্টে যে চিত্রটা দেখলাম বা একটা পিকচার দেখলাম, তখন দেখছেন সে ম্যানেজারের সাথে কোঅপারেশন করতেছে, সফটওয়্যার প্রোগ্রামারের সাথে করতেছে, ইউজারের সাথেও করতেছে, ভেন্ডরের সাথেও করতেছে, তাই না? লোক কয়জন? একজন। তার মানে এই যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, এই জিনিসটা তার যদি ভালো না থাকে, এতগুলা মানুষের সাথে সে কোলাবোরেট করে কাজ করতে পারবে? আমরা তো একজনের সাথেই রাইগা ফায়ার হয়ে যাই, তাই না? সে দেখতেছে যে এই যে 5 জায়গায় 5টা মেজর ডিপার্টমেন্ট আছে, আমাকে সবার সাথে কোঅপারেশন করে কাজ করতে হবে, দেন সেখান থেকে কি হবে, মেজর ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে টুলস ইউজ বাই সিস্টেম অ্যানালাইস্ট। কি ইউজ হয়? ডেটা ফ্লো ডায়াগ্রাম আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? ডিসিশন টেবল আপকামিং লেকচারে পাবো ইনশাআল্লাহ। মডেলিং ল্যাঙ্গুয়েজ সার্চেস ইউএমএল ঠিক একই রকম আপকামিং লেকচারে পাবো। নরমালাইজেশন অফ ডেটাবেস, এটা মনে হয় ওইভাবে দেখানো যাবে না, এরপরে হয়তো একটু আলোচনা করব। টেস্টিং টুলস কি হইতে পারে? আইএসও সিএমএ প্রসিডিউর মেথডস, ওই যে আমরা বলি না আইএসও স্ট্যান্ডার্ড, তাই না? কোম্পানি দেখেন লেখা থাকে যেটা আইএসও স্ট্যান্ডার্ড এত, তার মানে আইএসও স্ট্যান্ডার্ড মানে হচ্ছে একটা কি থাকে, রুলস এবং রেগুলেশন থাকে। ওই রুলস রেগুলেশন যদি আপনি ফলো করতে পারেন, দেন আমরা বলতে পারি এটা। এই হচ্ছে টোটাল লেকচার স্লাইডের ওভারভিউ। পুরো লেকচার স্লাইডটাতে একজন সিস্টেম অ্যানালাইস্ট বা একজন সিস্টেম অ্যানালাইস্ট হওয়ার জন্য তার কি ক্যাপাবিলিটি থাকা উচিত, স্কিলস থাকা উচিত, সেই জিনিসগুলো খুব ভালোভাবে কভার করা হয়েছে। ডিটেলস কোনো কিছু দেওয়া হয় নাই, কিওয়ার্ড দেওয়া হয়েছে, তাই না? কিওয়ার্ডগুলো মুখে এতক্ষণ ডেসক্রাইব করলাম। কোশ্চেনে যদি এই টেক্সটের কোনো থাকে যে রোলস অফ সিস্টেম অ্যানালাইস্ট, এখন সেখান থেকে স্পেসিফিক কোনো কোশ্চেন আমরা কি করব, মেনশন করে দেব, তখন আপনাদের বুঝে শুনে আনসার করা।